এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, 221 বিহারিসন রোড থেকে বলছি আমি সুমিতেন্দ্র, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। আজকের এপিসোডে আপনারা শুনবেন লেখক পল্লব ঘোষের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প শিউলি গ্রামের রক্তচোষা। আজকের গল্পে আপনারা শুনবেন একটা নির্ঝঞ্ঝাট নির্ভেজাল গ্রাম্য পরিবেশে এক ভয়ঙ্কর বিভীষিকার উৎপাতের কথা। শুনবেন তার অদ্ভুত ইতিহাসের কথা। গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছে প্রদীপ্তা, নীল, প্রত্যয় এবং আমি সুমিতেন্দ্র। তাহলে দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। বাঁশের মাচার ওপর বসে তাস পিটোতে ব্যস্ত গাঁয়ের জনাচারেক মধ্যবয়স্ক লোক। সারাদিন কাজের পর শারীরিক মানসিক ইত্যাদি যাবতীয় ক্লান্তি নিরসনের শেষ ঠিকানা খুঁজতে খুঁজতে রাতুল এসে দাঁড়ালো মাচার সামনে। রাতুল এখানকার ছেলে না, শিউলি গ্রামে স্কুলে মাস্টারি পেয়ে এখানে এসেছে, ভাড়া ঘরে থাকে। প্রথমটা ভেবেছিল বদলি নিয়ে বাড়ির কাছাকাছি কোথাও চলে যাবে, কিন্তু সে ভাগ্য হয়ে ওঠেনি। তবে প্রয়োজনও পড়েনি। গাঁয়ের লোকের সাথে ভালোই আলাপ এতদিনে হয়ে গেছে। সে যে বাইরের ছেলে সে কথাও গাঁয়ের লোকে তাকে কখনো কোনোভাবেই মনে হতে দেয় না। আবাল বৃদ্ধ বনিতা সকলেই তাকে রাতুল মাস্টার বলে ডাকে। বাঁশের মাচার এক পাশে দাঁড়িয়ে দূরে মাঠের দিকে তাকিয়ে এসব কথাই ভাবছিল রাতুল। এমন সময় তার কানে এলো খুকখুকে কাশি সম্মোহিত এক বৃদ্ধের গলা। তা কি মাস্টার, বলি ওখানে দাঁড়িয়ে কি অত ভাবছো? ঘুরে তাকায় রাতুল। হাতে লাঠি নিয়ে এদিকেই আসছেন অশীতিপর বৃদ্ধ হরনাথ চাটুচ্ছে ওরফে হর জ্যাঠা। মাচার উপর থেকে একজন সেদিকে তাকিয়ে চেঁচিয়ে বলে উঠল, আরে ও জেঠু, কি ব্যাপার? আরে আজ তো দেরি করলে যে? আরে আসো আসো, এদিকে আসো, বসো। হরজ্যাঠা হাতের লাঠিখানা মাচার উপর ঠেস দিয়ে রাখলেন। তারপর ধীরে ধীরে উঠে বসলেন মাচার উপর। বৃদ্ধ অতিথিকে নিজের ঘাড়ের উপর জায়গা দিতে মাচাটাও আড়ষ্ট বয়স্ক মানুষের মতোই কিরকম যেন মচমচ শব্দ করে উঠল। হরজ্যাঠা সর্দি বসা গলায় কপ ফেলে বললেন, তোদের মতো কি আর আমার ক্ষমতা আছে? খাওয়া দাওয়ার পর দুপুরে একটু ঘুম না দিলে আমার ঠিক শরীর বয় না। তোরা তো দিন রাত্রি এখানে তাস পেটাতে বসে আছিস। তারপর রাতুলের দিকে ঘুরে বললেন, আরে এসো এসো, বসো এখানে। সারাদিন তো ভাবনা চিন্তা করে করে কাটিয়ে দেবে দেখছি। রাতুল মুখে একটা ম্লান হাসি নিয়ে উঠে বসল মাচার ওপর। তাস খেলার দল থেকে একজন বলে উঠল, ও জেঠু, শুনেছো আগের দিন কি হয়েছে? ও গাঁয়ের দিবাকর আর তার বেটার। হ্যাঁ, তা শুনেছি বই কি। এ তো নতুন কিছু না, আগেও হয়েছে। বড় খারাপ লাগলো রে, বিশেষ করে ওই অতটুকু ছেলেটার। ঝটপট জালটা ঝেড়ে গুটিয়ে কাঁধে তুলে নিল দিবাকর। পেছনে তার বছর 10-12 ছোট ছেলে হারু মাছের ব্যাগটা নিয়ে হাতে দাঁড়িয়ে। দিবাকর বলল, তা হ্যাঁ রে, যা হয়েছে মোটামুটি একদিন বেঁচে আর একদিন খেয়ে চলে যাবে তো। হারু বিগলিত হয়ে বলল, হ্যাঁ গো বাবা, হ্যাঁ অনেক। এই দেখো দেখো না। বলে সে টর্চটা জেলে ব্যাগের ভেতর আলো ফেলতেই ধমক দিয়ে উঠল দিবাকর। এই হতভাগা, বন্ধ কর বন্ধ কর।
আরে আলো জ্বালিস নে, ধরা পড়লে মার খেয়ে জান যাবে রে। যাকে যা হয়েছে হয়েছে, চল তাড়াতাড়ি বাড়ি ফেরা যাক, রাত অনেক হয়ে গেছে। চল। বাপ বেটায় আস্তে আস্তে পুকুর ধার থেকে পাড়ের ওপর মাটির রাস্তায় উঠে এলো। শিউলি গ্রামের এই ঝিলে মাছ প্রচুর, ফলে ঝিলটা এই গাঁয়ের লোকেদের হলেও এখানে নজর রয়েছে আশেপাশের গাঁয়ের লোকের। অনেকেই বহুবার চেয়েছে রাতের বেলা এখানে এসে মাছ ধরতে, কিন্তু পারেনি। দিনের আলো ফুরিয়ে আসার সাথে সাথে এখানে এসে মাছ ধরার সাহসও মানুষের ফুরিয়ে আসে। এমনকি শিউলি গ্রামের মানুষও এখানে রাতের বেলা আসে না, কেননা রাতের আধারে এখানে যে তারা জেগে ওঠে যাদের দিনের আলোয় জগতে আসা মানা। ঝিলের এক ধারে রয়েছে একটা শতাব্দী প্রাচীন ইংরেজ আমলের ভাঙাচোরা বাড়ি, আর সেটাকে নিয়েই ঘনীভূত হয়েছে এক অলৌকিক রহস্য। দিবাকর এসব মানে না। তার মতে যাতে না অন্য গাঁয়ের লোক এখানে এসে রাতের বেলা মাছ না নিয়ে যেতে পারে, তাই শিউলি গ্রামের লোকজন এসব ভূতটুতের কুসংস্কার রটিয়েছে। আর বিশ্বাস করে না বলেই এই রাতের আঁধারের সুযোগ নিয়ে সে এসেছে এই ঝিলে আজ মাছ ধরতে। বলতেই হবে অনেক মাছ রয়েছে এই ঝিলে। চটপট মাছের ব্যাগ বেশ ভরে উঠেছে। মনে মনে বেশ একটা তৃপ্তি অনুভব করে দিবাকর। ধীর অথচ বেশ সাবধানে পা ফেলে তারা এগিয়ে যেতে থাকে বাড়ির উদ্দেশ্যে। ঝিলের পাশে নারকেল গাছের সারি, তারপর সেটা পেরিয়ে সেই ভাঙাচোরা বাড়ি। ওটা পেরোলেই বিস্তীর্ণ মাঠ। একবার মাঠে এসে পড়তে পারলে হয়, তারপর আর তাদের পায় কে। হাঁটতে হাঁটতে বাপ বেটায় সেই বাড়িটার সামনে এসেছে। আচমকা অন্ধকারে কিছুতে ঠোক্কর খেয়ে হারু মাটিতে পড়ে গেল। বাবা গো! পিছনে ঘুরে তাকালো দিবাকর। আরে পড়ে গেলি নাকি রে? উফ, দেখে হাঁটবি তো। ওঠ, লাগেনি তো? ছেলেকে ধরে ওঠালো দিবাকর। হাত পা ছাড়তে লাগলো হারু। হাঁটুর কাজটা জ্বালা করছে, মনে হচ্ছে ছড়ে গিয়ে রক্ত বেরোচ্ছে। আলো ফেলে সেটা দেখতে গিয়ে খেয়াল হলো পড়ে যাওয়ায় তার হাত থেকে টর্চ অন্ধকারে কোথাও ছিটকে পড়েছে। এদিক ওদিক হাতড়াতে লাগলো বাপ বেটায়। টর্চটা হাতে পেতেই আচমকা হারুর গলার একটা তীক্ষ্ণ চিৎকারে রীতিমতো আঁতকে উঠে ঘুরে তাকালো দিবাকর। ওদিকে হেঁট হয়ে টর্চ খুঁজতে খুঁজতে ভাঙা বাড়িটার দরজার কাছাকাছি চলে গিয়েছিল ছেলেটা। সেখানেই সে হাঁটু মুড়ে মাটিতে বসে আছে, আর তার ঘাড়ের ওপর কালো বড় মতো কি একটা জিনিস যেন জাঁকিয়ে বসেছে। দৃশ্যটা দেখে কিরকম যেন ভয়ে ভেবা চাকা খেয়ে গেল দিবাকর। তার চোখের সামনেই বার কয়েক গোঙানি দিয়ে তীর তীর করে কাঁপছে হারু শরীরটা। তারপর কিরকম নির্জীবের মতো থপ করে পড়ে গেল মাটিতে। কাঁপা কাঁপা হাতে সেদিকে টর্চটা ফেলতেই ভয়ে আঁতকে উঠল দিবাকর। হারুর নিস্তেজ শরীরটার ওপর ডানা মেলে বসে রয়েছে বিভৎস একটা বড় কালো বাদুড়। ঠিক বাদুড় নয়, কেমন একটা মানুষের গঠন রয়েছে শরীরটাতে। টর্চের আলো পড়তেই সেটা ঘুরে তাকালো দিবাকরের দিকে। টর্চের আলোয় দুটো চোখ যেন ভাঁটার মতো জ্বলজ্বল করছে। বিভৎস সরু মুখের দুই পাশ দিয়ে বেরিয়ে এসেছে ঝকঝকে ধারালো দুই সদন্ত, যার গা দিয়ে টপ টপ করে ঝরছে তাজা লাল রক্ত। জগতের সমস্ত ক্রূর হিংস্র লোলুপ প্রবৃত্তি যেন এক ভয়াল রূপ নিয়ে এসে ধরা দিয়েছে এই হিংস্র কালো বাদুড়ের মতো প্রাণীটার মুখে। আর বুঝতে বাকি রইল না দিবাকরের, তার ছেলের ঘাড়ে কামড় বসিয়ে রক্ত চুষে খেয়েছে এই রাতের আঁধারে গা মিশিয়ে
ঘুরে বেড়ানো বীভৎস রক্তচোষা জীবটি। বিকট শব্দ করে সেই কালো বাদুড় দুধারে ছড়িয়ে দিল তার কালো বড় ডানা। এতটা বড় কোনো বাদুড় হতে পারে তা বাপের জন্মেও দেখেনি দিবাকর। হারুর লাশ ফেলে রেখে সেটি ছুটে এলো দিবাকরের উদ্দেশ্যে। আঁধারে ঢাকা শিউলি গ্রামের এই নির্জন নিস্তব্ধ পরিবেশ খান খান করে দিল দিবাকরের প্রাক মৃত্যুর আর্তনাদ। সে আর কি, কিন্তু কি করবে বলো? সব কিছু জানার পরেও যদি বেচারা সাহস দেখিয়ে রাতে মাছ চুরি করতে আসে ওই ঝিলে, ও জায়গা রাতে আর মানুষের জায়গা থাকে না কো। ওরা কি বিষয় নিয়ে কথা বলছে তা বুঝতে পারল রাতুল। ঝিলের পাশে ওই পোড়ো বাড়িটার সামনে দিবাকর আর তার ছেলের রক্তশূন্য বিকৃত লাশ দুটো খুঁজে পাওয়া গিয়েছে। যেন শরীরের সবটুকু প্রাণ রস শুষে একদম সাদা করে দিয়ে শরীর দুটো অবলীলাক্রমে ছুঁড়ে ফেলে দিয়েছে মাটিতে। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে, মুখ বিকৃত, হাঁ করা। দেখেই বোঝা যায় সজ্ঞানের যন্ত্রণা পেতে পেতে প্রাণ ত্যাগ করেছে দুজনেই। তার সাথে মিলেছে সেই পরিচিত ঘাড়ের উপর দুটো দগদগে লাল গভীর ক্ষত। এখানে আজ অবধি যতজনের লাশ পাওয়া গেছে তাদের প্রত্যেকের শরীরেই মিলেছে একই রকম বৈশিষ্ট্য। বোঝাই যায় খুনি একজন, কিন্তু সে কে? গাঁয়ের লোকের বিশ্বাস সে কোনো পার্থিব জগতের রক্ত মাংসের মানুষ বা জীব নয়, সে সাক্ষাৎ শয়তান, অপদেবতা। ঠিক এই জিনিসটাই এখনো মন থেকে মানতে পারছে না রাতুল। সে শিক্ষিত, বিজ্ঞান নিয়ে তার পড়াশোনা। এসব ভূত প্রেত শয়তান অপদেবতা সে মানবে কেন? যদিও সে নিজেও এই এতগুলো সাংঘাতিক মৃত্যুর কোনো ব্যাখ্যা দিতে পারবে না, তবে সে মনে করে এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে। ঠিকঠাক অনুসন্ধান করলেই তা পাওয়া সম্ভব। হরজ্যাঠা বললেন, বুঝলি ভানু, তবে ওই ঝিলে মাছ রয়েছে বলতে হবে। ভানু নামের দলের সদস্যটি বলল, কেন থাকবে না খুড়ো? আমার তো মনে হয় ও ঝিলেও ভূতের বাস, তাই অত মাছ ওখানে। ওই লোভেই তো ব্যাটারা রাত বিরেতে চুরি করতে আসে আর জানটা খোয়ায়। ওসব ফাঁদ জেঠু, মানুষ ধরার ফাঁদ। হ্যাঁ, মাছের লোভ দেখিয়ে টেনে এনে তারপর রক্ত চুষে শেষ করবে। লোভ করলেই বিপদ। কথা আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। মনের মধ্যে অনেকক্ষণ ধরেই একটা অস্বস্তি হচ্ছিল রাতুলের। সেটা চেপে রাখতে না পেরে সে বলেই ফেলল, জেঠু, আপনার কি মনে হয় যে এটা কোনো মানুষের কাজ না, ভূত প্রেতের কাজ? মানুষও না, ভূতও না, এ পিশাচের কাজ হে, রক্ত খেকো পিশাচ। কোনো মানুষ কেন, সাধারণ কোনো ভূতেও জল জ্যান্ত দুটো মানুষকে ওভাবে মারতে পারে না হে, ওভাবে মারতে পারে না। তুমি দেখোনি বুঝি? না, দেখেছি। সেই মৃতদেহ তো বীভৎস, কিন্তু আমার মনে হয় এর পেছনে অন্য কোনো কারণ আছে। হয়তো কোনো গোপন রহস্য যা আমরা দেখতে পাচ্ছি না। আজকের পৃথিবীতে বিজ্ঞান এত উন্নত হয়েছে, মানুষ যেখানে চাঁদে পা রাখছে সেখানে খুন করার অদ্ভুত সব উপায় নিশ্চয়ই রয়েছে। আমাদের ব্যাপারটা একটু খুঁটিয়ে দেখা দরকার। অপরাধীদের ধরে তাদের শাস্তি দেওয়া দরকার। হরনাথ চাটুর্যে একবার আপাদমস্তক দেখলেন রাতুলকে। তারপর একটু কেশে নিয়ে বেশ গম্ভীর গলায় বললেন, মাস্টার, তুমি শিক্ষিত, বিজ্ঞান মনস্ক,
এই পড়াশোনা শিক্ষা এসব আমি সম্মান করি, তবে তুমিও নিশ্চয় জানো এ পৃথিবীতে এমন অনেক কিছুই রয়েছে যা জ্ঞান বিজ্ঞানের বোঝার বাইরে। মানুষ যতই বিজ্ঞানের জোরে গোলা বারুদ বানাক না কেন, নেহাত কোনো উদ্দেশ্য বা প্রতিহিংসা ছাড়া গাঁয়ের এমন যে কোনো হতদরিদ্র মানুষকে কেউ কখনো এইভাবে খুন করবে না হে। হতেও তো পারে যে ওই পোড়া বাড়ির ভেতরে কোনো রহস্য আছে। মানে অপরাধীরা হয়তো চায় না যে বাড়ির ত্রিসীমানায় কেউ আসুক, যাতে তারা নির্ঝঞ্ঝাটে তাদের দুষ্কর্ম সারতে পারে। অপরাধী? ওই বাড়িতে অপরাধী কেন? ভূতে পা রাখতেও ভয় পাবে। হ্যাঁ, ওই বাড়ি একটা রহস্য আছে বটে, তবে সেটা যে এভাবে ফিরে আসবে তা কেই বা জানে। রহস্যটা কি? শুনবে? তবে বেশ, শোনো। হরজ্যাঠা বলতে শুরু করলেন। এটা আমার বাপ ঠাকুরদার মুখে শোনা কথা। যে ভাঙা বাড়ি তুমি আমি দেখছি, ওটা ওই ইংরেজ আমলের বাড়ি। সে প্রায় আজ থেকে 100-150 বছর আগের কথা। আজকের এ শিউলি গ্রাম তখন এরকম ছিল না হে। আশেপাশের বেশ কয়েকটা পল্লী গ্রাম নিয়ে এটা ছিল জমিদার সুন্দর সেনের জমিদারির অধীনে। এই শিউলি গ্রাম এলাকা তিনি সাজিয়েছিলেন বেশ সুন্দর করে। লোকের জলের ব্যবস্থা করে দেওয়ার জন্য ওই বিলখানাও কাটিয়েছিলেন। এবার হলো কি, এমন গ্রাম্য সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন তৎকালীন এলাকার বড়লাট টবিন সাহেব। এই যে আজ ভাঙা পোড়ো বাড়িটা তুমি দেখছো, ওইটা ওনার তৈরি শখের বাগান বাড়ি। মাঝে মাঝেই কাজের ফাঁকে টবিন সাহেব এইখানে এসে ছুটি কাটাতেন। তবে প্রকৃতির প্রতি ভালোবাসা থাকলেও সাহেব মোটেও ভালো মানুষ ছিলেন না। টাকা পয়সা আর নারী, এই দুয়ের প্রতি তার আসক্তি ছিল খুব বেশি। অতিরিক্ত খাজনার জন্য তিনি চাপ দিতে লাগলেন সুন্দর সেনকে। অগত্যা সুন্দর সেনও সেই চাপ হস্তান্তরিত করল গাঁয়ের গরিব চাষিদের ওপর। সাহেবের এখানে এসে বাড়ি বানানোর পর সেই চাপ ক্রমেই অত্যাচারে পরিণত হল। মারধর, শারীরিক নির্যাতন আর কত কিছু। আর সাথে চলতে লাগলো প্রায় রাতেই সাহেবের কুটিতে গ্রামের মেয়ে মানুষদের তুলে নিয়ে গিয়ে বাইজি নাচের আসরে বসানো। কোনো কারণে সাহেবের মনোরঞ্জনে ব্যাঘাত ঘটলে তার অবস্থা যে কি হতো তা আশা করি এখন আর আলাদা করে বলে দিতে হবে না। জমিদার সুন্দর সেন যে খারাপ মানুষ ছিলেন তা কিন্তু না। প্রজাদের সুবিধা অসুবিধায় তার কাছে ছিল সবার আগে। কিন্তু সাহেবের মুখের ওপর তখন গিয়ে বিরোধিতা করে কার সাধ্যি? ওই সাহেবের আবার নাকি শুনেছি একটা অদ্ভুত শখ ছিল। বেশ কিছু বিদেশি জাতের বাদুড় পুষতেন তিনি। ওই বাড়িতেই নাকি আলাদা করে হরেক রকম বাদুড় এনে রেখেছিলেন। বড় বড় মানুষদের অদ্ভুত অদ্ভুত সব শখ যেমন হয় আর কি। তা সাহেব এতে কি আনন্দ পেতেন কে জানে। আর তবে সে আবার যে সে বাদুর নয় হে, রক্ত চোষা বাদুর। রাতের বেলা সাহেবের পোষা ওই জানোয়ারগুলো এবার বেরিয়ে গ্রামবাসীদের একের পর এক গবাদি পশুগুলোকে ক্ষত বিক্ষত করতে লাগলে। একে তো এই অত্যাচার নির্যাতন,
তার উপর আবার এই উদ্ভট সমস্যা। গাঁয়ের লোকে রীতিমতো পাগল হয়ে উঠল। অথচ সে বড়লাটের সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। তিনি ডুবে রয়েছেন মদ, টাকা পয়সা আর মেয়ে মানুষে। এর বাইরে আর তার কিছুতেই মাথা থাকে না। সমস্যা গুরুতর বুঝে তড়িঘড়ি জমিদার সুন্দর সেন সাহেবকে সরানোর জন্য গ্রামবাসীদের সাথে মিলে শট করলেন। এক রাতে বাইজি নাচের আসর বসিয়ে সাহেবকে মদের সাথে কী সব জানি মিশিয়ে অজ্ঞান করানো হলো। তারপর গ্রামের মেয়েদের উদ্ধার করে বাইরে বার করে এনে তার ঘর আটকে দিয়ে তাতে আগুন লাগিয়ে দিল বিক্ষুব্ধ গায়ের লোকেরা। সাহেব ও তার ওই রক্ত খেকো অনুচর সবই জ্যান্ত পুড়ে মরল আগুনে। গায়ের লোকের মনে এতদিন ধরে জমে থাকা অত্যাচারের জ্বালা যন্ত্রণা সব শেষ হলো। এতটা বলার পর থামলেন হরজ্যাঠা। মন্ত্রমুগ্ধের মতো সবটা শুনে গেল রাতুল। সত্যি বইয়ের পাতার বাইরে এমন কত অজানা আঞ্চলিক ভয়ঙ্কর ইতিহাস লুকিয়ে রয়েছে এই গ্রাম বাংলার শস্য শ্যামলা পরিবেশে। তবুও অতদিনের ঘটে যাওয়া একটা ঘটনার সাথে আজকের এইসব ঘটনার কি আদৌ কোনো যোগ থাকতে পারে বুঝে উঠতে পারল না রাতুল। রাত হচ্ছে, এক এক করে বাড়ি ফিরতে লাগলো সকলে। দিন শেষে আকাশে ডানা মেলা বলাকার ডানায় ভর করে সন্ধ্যার আধার ছেয়ে গেল শিউলি গ্রামের বাতাসে। এ সময় শিউলি গ্রামের বিভীষিকার, যে অন্ধকারে ভর করে বেরোবে তার শিকার খুঁজতে। শান্ত বিলের জলে একটা একটা ঢিল ফেলে তাতে ছোট ছোট অশান্ত প্রবাহ তৈরি করছে রাতুল। দুলতে থাকা ছোট ছোট ঢেউ যেন তার দোলাচল মনের ভেতরের ঝড়টার আভাস দিয়ে যাচ্ছে বারবার। ছোট থেকেই বিজ্ঞান তার ভালোবাসা। সব কিছুকে তাই যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করতে শিখেছে রাতুল। গ্রামের লোকেদের মধ্যে এরকম ভূতপ্রেত অশরীরীর যে একটা বিশ্বাস থাকে তা সে জানে, কিন্তু সেটা যে নিছকই একটা ভয় তা সে এই মুহূর্তে কি করে প্রমাণ করবে? সত্যি বলতে সে তো নিজেও বুঝতে পারছে না এমন রহস্যময় মৃত্যুর পেছনে আসল কারণগুলো কি। একটা দীর্ঘশ্বাস ফেলল রাতুল। দেশ বিদেশের সভ্য সমাজের অনেকেই এসব জিনিসে এখনো বিশ্বাস করেন। বিদেশি সাহিত্য উপন্যাসেও যে এমন ভূত প্রেত, পিশাচ, ডাইনি, রক্তচোষা ভ্যাম্পায়ার, ড্র্যাকুলা, কালা জাদুর কথা পড়েছে, কিন্তু সেসব নিছকই গল্প। শিউলি গ্রামের এই ভয়ঙ্কর ইতিহাসকে সে অস্বীকার করছে না, কিন্তু এভাবে মৃত্যুর এত বছর পর কোনো মানুষ ফিরে আসতে পারে না। মাথাটা ঝিমঝিম করছিল রাতুলের। নারকেল, বট, পাকুড়, দেবদারু গাছের পাতায় ঝিরঝিরে শব্দ তুলে কোথা থেকে একটা ঠান্ডা হাওয়া এসে ছুঁয়ে গেল রাতুলকে। গাটা কিরকম যেন শিরশির করে উঠল তার। ঝিলের পাড় থেকে উঠে দাঁড়িয়ে সে ঘুরে তাকালো। বিলিতি বায়োস্কোপে দেখা ভুতুরে কেল্লার মতো পোড়া ঝরঝরে টবিন সাহেবের শখের বাড়িখানা যেন রাতুলের দিকেই তাকিয়ে রয়েছে। অস্তমিত সূর্যের আবছায়াতে সেটা দেখলে সহসা দূর থেকে দাঁত মুখ খিঁচানো এক বিরাট দৈত্য বলে ভ্রম হয়, যেন মহাকালের কাছে কত শত বছরের অজানা অভিশপ্ত ইতিহাসের সাক্ষী দিতে স্বয়ং সম্পূর্ণ রূপে আজও সে বিদ্যমান। হঠাৎ ভেতরে ভেতরে কিরকম যেন দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠল রাতুল। হাতে এখনো সময় আছে, পুরোপুরি অন্ধকার এখনো হয়নি।
একবার গিয়েই দেখা যাক না কি রহস্য লুকিয়ে রয়েছে ওই পোড়ো বাড়িতে। দুষ্ট লোকেরা না জানি কোন অপরাধের আস্তানা করে রেখেছে ওই পোড়ো বাড়িতে। যেমন ভাবা তেমনি কাজ। এদিক ওদিক তাকিয়ে দ্রুত পায়ে হেঁটে বাড়িটার কাছাকাছি চলে এলো রাতুল। বাড়ির সামনে পাঁচিল বলে আর কিছুই নেই। একটা জংলি লতায় পাতায় ঢাকা লোহার গেট খুলে মাটিতে পড়ে আছে এখনো, বোধহয় তার এককালীন অস্তিত্বটুকু জানান দেওয়ার জন্যই। বাড়িটার একদিকে দেওয়াল ভেঙে মাথা চারা দিয়ে উঠেছে একটা মস্ত দেবদারু গাছ। একেই পোড়ো বাড়ি, তার উপর আবার এত গাছপালা তাকে চারিদিক থেকে ঘিরে বেড়ে উঠে দখল করেছে, যেন তারাই নিজেদের নতুন ডেরাটাকে সভ্য সমাজের থেকে আরও দূরে সরিয়ে রাখতে চায়। নিঃশব্দে সেই ভাঙা লোহার দরজা পেরিয়ে বাড়ির সীমানার ভেতর ঢুকে পড়ল রাতুল। চারিদিকে পড়ে রয়েছে ভাঙা পোড়া ইট, কাঠ, পাথর আর মাটিতে গজিয়ে উঠেছে বড় বড় ঘাস। রাতুল নিজেও জানে না সে কি দেখতে পাবে, বা দেখতে পেলেও সে কি করবে। কিন্তু কিসের একটা অজানা আকর্ষণে সে অত্যন্ত ধীর সাবধানী পদক্ষেপে এগিয়ে চলেছে বাড়িটার দিকে। আচমকা দুটো কালো মতো কি যেন বাড়িটার দিক থেকে দ্রুত কিচকিচ শব্দ করে উড়ে এসে তার মাথার সামনে গোঁত খেয়ে উপরে উঠে গেল। আকস্মিক এমন আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য কেবল মাথাটা হাত দিয়েই ঢাকতে পেরেছিল রাতুল। সে চোখ তুলে তাকালো। দুটো চামচিকে অন্ধকার বাড়িতে আস্তানা গেড়েছে হয়তো। এমন নির্জন গ্রাম্য পোড়ো বাড়িতে যে বাদুড়, চামচিকে, ইঁদুর, ছুঁচোর দল বাসা বাঁধবে এটাই স্বাভাবিক। এগুলোকে দেখেই হয়তো গ্রামের লোক ভেবেছে সাহেবের সেই রক্তচোষা পিশাচ বাদুড়। মনে মনে এমনটা ভাবতে ভাবতেই রাতুল এগিয়ে যাচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ল বাড়িটার এক পাশে গজিয়ে ওঠা বড় দেবদারু গাছটার ডালের উপর। সন্ধ্যার আলো ছায়াতে সে দেখতে পেল বিরাট কালো মতো কি একটা জিনিস ঝুলে রয়েছে। ওটা আবার কি? একটু কাছে যেতেই বুঝতে পারল রাতুল, একটা বিরাট আকারের কুচকুচে কালো বাদুড়ের মতো জন্তু। কোনো বাদুড় যে এতটা বড় হতে পারে একে না দেখলেই কল্পনা করা যায় না। যেন একটা বড় কালো চাদর মুড়ি দিয়ে উল্টো হয়ে ঝুলে রয়েছে গাছের ডালে। হাঁ করে সেদিকে তাকিয়ে রইল রাতুল। আচমকা আবার একটা ঠান্ডা হাওয়া কোথা থেকে দোলা লাগিয়ে দিয়ে গেল আশেপাশের শান্ত পরিবেশে। ঝুলন্ত বড় কালো বাদুড়টাও একবার যেন তুলে উঠল মনে হলো। সাথে সাথেই খুলে গেল বাদুড়টা দুই চোখের পাতা, আর তপ করে যেন সেই চোখের মধ্যে জ্বলে উঠল দুটো অঙ্গার। তার হিংস্র দৃষ্টি যেন রাতুলের দিকেই নিবদ্ধ। বিস্ময়ের এখানেই শেষ নয়, আচমকা ব্যাটারি দেওয়া পুতুলের মতোই যেন উল্টো দিকে ঝোলা বাদুড়ের মুখটা ঘুরে সোজা হয়ে গেল। আর সাথে সাথে সেই হিংস্র জ্বলন্ত দুই চোখের নিচেই ঝকঝক করে উঠল তার রক্ত পিপাসু দুই সদন্ত। দাঁত মুখ খিচিয়ে হাঁ করে বিকট চিৎকার করে উঠল সেটি। রাতুলের গায়ের লোম খাড়া হয়ে উঠেছে। তার উত্তেজনা আর বিস্ময়ের পারদটা আরও চড়িয়ে তাতে ভয় মিশিয়ে দিয়ে সেই বিরাট আয়তন কালো বাদুড়টা এক ঝটকায় নিজেকে গাছের ডাল থেকে মুক্ত করল। আর রাতুলের চোখের সামনে শূন্য অন্ধকার আকাশের অন্ধকারকে আরও গাঢ় করে ছড়িয়ে দিল তার বিরাট দুই কালো ডানা। ভয়ে বিস্ময়ে একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো রাতুলের মুখ দিয়ে। এটা কি? শুধু ভয় নয়, যেন অন্ধকারের সাম্রাজ্য নিজের ক্ষমতা আর আধিপত্যের শীর্ষে বিরাজমান এই নিশাচর মুকুটহীন সম্রাট এক মুহূর্তের জন্য রাজসিক ও পৈশাচিক উড্ডয়নকে মেলে ধরেছে। অবিশ্বাস্য, চোখে না দেখলে এই দৃশ্য কল্পনা করাও কঠিন। ভাঁটার মতো জলজলে দুটো চোখ আর তীক্ষ্ণ ধারালো সদন্ত বিশিষ্ট সেই বিরাট জীবটি একটা কান ফাটানো চিৎকার করে তীব্র বেগে ধেয়ে এলো রাতুলের দিকে।
রাতুল চিৎকার করে সেই বীভৎস বিভীষিকার হাত থেকে বাঁচতে মাথা হাত দিয়ে ঢেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করলো, আর ছুটে পালাতে গিয়ে অন্ধকারে কিছুতে ঠক্কর খেয়ে মুখ থুবড়ে পড়ল ঘাসের ওপর। যন্ত্রণায় চিৎকার করে জ্ঞান হারালো রাতুল। জ্ঞান আসতেই চোখ খুলে তাকালো রাতুল। চারপাশটা অন্ধকার। ধীরে ধীরে সে উঠে বসল। ঘাড়ে কি যন্ত্রণা আর মনে করতে পারল না রাতুল। ঘাড়ে হাত দিতেই কিরকম চটচটে একটা অনুভূতি হলো তার। বোধহয় চামড়া উঠে রক্ত বেরিয়ে এসেছে। কোনোতেও জ্বালা, হাঁটুও ছড়ে গিয়েছে। সে যে জ্ঞান হারিয়ে এখানে কতক্ষণ পড়েছিল তা সে জানে না। বেশ রাত হয়েছে। রাতুল উঠে দাঁড়ালো। ব্যথায় কাতর শরীরটাকে কোনো রকমে টানতে টানতে সে এগিয়ে চলল বাড়ির পথে। বাড়ি ফিরে হাতে পায়ে ঘাড়ে লেগে থাকা সে রক্ত ধুয়ে ফেলল। ঘরে মলম ছিল, সেটায় বেশ খানিকটা নিয়ে কাটা জায়গাগুলোতে লাগিয়ে দিল। উফ, কি যে ঝড়টা গেল তার উপর দিয়ে। খুব ক্লান্তি বোধ হচ্ছিল তার। রাতে আর বিশেষ সে কিছুই খেল না। কাল ছুটির দিন। সকাল অবধি বেশ খানিকটা টানা ঘুম দেওয়া যায়। শরীর আর বইছে না রাতুলের। আলো নিভিয়ে বিছানায় গা এলিয়ে দিল রাতুল। তার চোখে ঘুম চড়িয়ে এলো। হঠাৎ ঘুম ভেঙে গেল স্বপ্নার। চোখ কচলিয়ে বিছানায় উঠে বসল সে। বাইরে গোয়ালে গরুগুলো কিরকম যেন ডাকছে না। এত রাতে আবার কি হলো? সাপ খোপ ঢুকলো নাকি? ঘরের মেঝেতে নিভানো হ্যারিকেনটা রাখা ছিল। অন্ধকারে হাতড়ে হাতড়ে স্বপ্না সেটি জ্বালল। তারপর হ্যারিকেনটা নিয়ে বেরিয়ে এলো বাইরে। বাড়ির আর সব লোক অঘরে ঘুমোচ্ছে। বাবা, এরাও সব হয়েছে, ষাঁড়ের মতো ঘুমোচ্ছে। গরুগুলো তখন থেকে ডাকছে, তাও কারো ঘুম ভাঙার নাম নেই। যাই দেখি আবার ওদিকে কি বিপদ আপদ হলো নাকি। কথাগুলো মনে মনে বলে হ্যারিকেন নিয়ে বাইরে বেরিয়ে এলো স্বপ্না। আসন্ন কৃষ্ণপক্ষের আগে আজ চতুর্দশীর রাত। কাল ঘোর অমাবস্যা। বাইরেটা নিকষ কালো অন্ধকার। এক হাত দূরেও কি আছে তা অন্ধকারে দেখা যায় না। গরুগুলোর চাপা চিৎকার কানে এলো স্বপ্নার। বাড়ির পশ্চিম দিকে একচালা গোয়াল ঘর। ঘরের দরজা বন্ধ। স্বপ্না হ্যারিকেনের আলোর তেজ বাড়িয়ে এগিয়ে গেল সেদিকে। একটু কাছাকাছি আসতেই হ্যারিকেনের আলো গিয়ে পড়ল গোয়ালের বন্ধ দরজার ওপর। আর সাথে সাথে স্বপ্নাকে চমকে দিয়ে কালো মতো কি একটা জিনিস শুরুত করে সরে আলোর বৃত্ত থেকে বেরিয়ে মিশে গেল পাশের অন্ধকারে। কে কে? কথাটা আচমকাই বেরিয়ে এলো স্বপ্নার মুখ থেকে। কিন্তু গরুগুলোর চাপা ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। অন্ধকারে গাটা একটু ছমছম করছিল স্বপ্নার। কিন্তু মনের সেই ভয়টাকে পাত্তা না দিয়ে সে এগিয়ে চলল দরজার দিকে। দরজাটা খুলে হ্যারিকেন নিয়ে ঢুকে এলো গোয়ালের ভিতর। হ্যারিকেনের আলোয় আলোকিত হলো গোয়ালের ভেতরটা। গোয়ালের ঘন ঘন ল্যাজ ঝাপটানো আর বাতাসে ভেসে থাকা গোবরের গন্ধের পাশাপাশি আরও কিছু একটা গন্ধ যেন ছড়িয়ে রয়েছে চারিদিকে। কিরকম যেন একটা অদ্ভুত গন্ধ। কিসের তা ঠিক বুঝতে পারল না স্বপ্না। তবে সেই অদ্ভুত গন্ধের উপস্থিতি যেন এটাই বুঝিয়ে দিচ্ছিল যে কিছুক্ষণ আগেও এখানে এই
অবলা চার পেয়ে জীবগুলো ছাড়াও আরও কেউ ছিল। গরুগুলো কোনো রকমে ভয় পেয়ে ঘন ঘন শিং দোলাচ্ছে। একটা চাপা অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে তাদের মধ্যে। এমন সময় স্বপ্নার হাতের হ্যারিকেনের আলোটা গিয়ে পড়ল তাদের গোয়ালের নতুন অতিথি 1.5 মাস আগেই হওয়া কপাল চাঁদা বগনা বাছুরটার গায়ে। ভয়ে আটকে উঠল স্বপ্না। ও বাবা গো, এ কি? হ্যারিকেনের হলদে আলোয় স্বপ্না দেখল কিরকম যেন ক্লান্ত অবসন্ন হয়ে বাছুরটা হাঁটু মুড়ে বসে পড়ে রয়েছে গোয়ালের মেঝেতে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে আধ বোঝা চোখে কিরকম যেন ধুঁকছে সেটি। আর তার ঘাড়ের যে অংশে ছোট্ট ঘণ্টি বাঁধা, তার কিছুটা ওপরেই দগদগ করছে গভীর দুটো ক্ষত, যেন দুটো ধারালো ছোড়া কেউ ভেতর অব্দি বিধিয়ে দিয়েছে। আর সেই ক্ষত স্থান থেকে চুইয়ে পড়ছে তাজা লাল রক্তধারা। হ্যারিকেনটা নিয়ে ঝুঁকে স্বপ্না ব্যাপারটা দেখতে যাবে। এমন সময় তার মনে হলো তার পেছনে ঠিক তার ঘাড়ের ওপর গরম নিঃশ্বাস ফেলছে কেউ। গায়ের লোম রীতিমতো খাড়া হয়ে উঠছে স্বপ্নার। হাত পা থরথর করে কাঁপছে তার। না জানি তার পেছনে অন্ধকারে গা ঢাকা দিয়ে এসে দাঁড়িয়েছে মূর্তিমান কোনো বিভীষিকা। ভয় তার রীতিমতো দাঁতে দাঁত লেগে যাওয়ার জোগাড়। আতঙ্কে মুখ দিয়ে কোনো কথা সরছে না তার। একটু একটু করে পেছনের দৃশ্য দেখার জন্য স্বপ্না ঘাড় ঘোরায়। অন্ধকার, অন্ধকার, অন্ধকার। হঠাৎ একটা আগুনের গোলার মতো লাল চোখ যেন দপদপ করে জ্বলে উঠল স্বপ্নার দৃষ্টিক্ষেত্রের এক বিঘত দূরত্বের মধ্যে। আতঙ্কে চিৎকারটা এবার বেরিয়ে এলো এবার স্বপ্নার মুখ থেকে। গরুগুলোর ছটপটানি তখন আরো বেড়েছে। সাথে সাথে কি একটা কালো আবরণ যেন এক ছটকায় ঢেকে ফেলল স্বপ্নার মুখ চোখ। স্বপ্নার আর্তনাদটা ঢাকা পড়ে কিরকম একটা গোমারির রূপ নিল। দম বন্ধ হয়ে আসতে লাগলো তার। হাতের হ্যারিকেন কোথায় ছিটকে পড়ে কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। স্বপ্নার অস্বস্তি এবার ধীরে ধীরে রূপ নিল যন্ত্রণা। কারণ ততক্ষণে আগন্তুকের দুটো ধারালো সদন্ত বিঁধে গিয়েছে স্বপ্নার ঘাড়ের ওপর। চুষে বের করে আনতে লাগলো স্বপ্নার শরীরে থাকা সবটুকু প্রাণরস। ধারালো দাঁত, জিভ ভিজে উঠল তাজা লাল রক্তে। ছটফট করতে থাকা স্বপ্নার শরীরটা তীর তীর করে কাঁপতে কাঁপতে একটা সময় সম্পূর্ণরূপে নিস্তেজ হয়ে গেল। তারপর ধপ করে সেটা পড়ে গেল গোয়াল ঘরের মেঝের ওপর। ও মাস্টার, 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 আরে ওঠো গো। তাড়াতাড়ি এসো। সকাল সকাল এরকম একটা ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল রাতুলের। কাল রাতের অমন বিপদ আর ক্লান্তির চোটে সে এতটাই ঘুমিয়ে পড়েছিল যে ঘুম ভাঙতে দেখল সকাল গড়িয়ে ততক্ষণে অনেক বেলা হয়ে গিয়েছে। যদিও রাতের ঘুমটাও ভালো হয়েছে, একটু বেশ চাঙ্গা লাগছে এখন। কিন্তু এখন কে তাকে এভাবে ডাকছে? আর মোড়া ভাঙতে ভাঙতে বেরিয়ে এলো রাতুল। বাইরে উঠোনে দাঁড়িয়ে গাঁয়ের দুই ছোকরা। একটা হাই তুলে রাতুল বলল, কি হে, কি হলো? এত ডাকাডাকি কেন? ছেলেদের একজন চোখ বড় বড় করে বলল, আরে দেখবে চলো, সর্বনাশ হয়ে গেছে। ভানু দাদার বোন খুন হয়েছে। হ্যাঁ, কি? কথাটা যেন আপনা হতেই বেরিয়ে এলো রাতুলের গলা থেকে। ঘুম থেকে উঠেই এরকম একটা খবর কেই বা আশা করে? ঘরে দরজা আটকে সে ছেলেদের সাথে ছুটল ভানুর বাড়ির উদ্দেশ্যে। গা শুদ্ধ লোক এসে জুটেছে ভানুর বাড়ির উঠোনে। চারিদিকে চাপা গুঞ্জন আর কান্না হাহাকারের শব্দ। ভিড় ঠেলে ভেতরে এলো রাতুল। মাটিতে শোয়ানো,
ভানুর বোন স্বপ্নার বিকৃত রক্তশূন্য মৃতদেহটা। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে, গলার কাছে সেই চিরপরিচিত দুটো গভীর ক্ষত। সেদিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না রাতুল। ভিড় ঠেলে বাইরে সে বেরিয়ে এলো। ওধারে একটা পাথরের উপর পাথরের মূর্তির মতো বসে রয়েছেন হরনাথ চাটুজ্জে। তার চোখ মুখে শান্ত থমথমে ভাব বলে দিচ্ছে ঘটনার বিভীষিকা ঠিক কতটা। ওধারে বাচ্চা ছেলের মতো হাত পা ছুঁড়ে কাঁদছে ভানু। 5-6 জন মিলেও তাকে সামলানো দায়। স্বপ্নার বিকৃত লাশটা ভানুই আবিষ্কার করে সকালে। প্রতিদিনের মতো সকালে আজকেও সে এসেছিল গরুগুলোকে খড় দিতে, কিন্তু গোয়ালের দরজা খুলেই দেখে এই মর্মান্তিক দৃশ্য। আর তার পাশেই মরে পড়ে আছে 1.5 মাস বয়সের তাদের নতুন বগনা বাছুরটা। হরজ্যাঠার দিকে এগিয়ে গেল রাতুল। ধপ করে বসে পড়ল তার পাশে। সে ভিড়টার দিকে তাকিয়ে বলল, এসব এসব কি করে হলো জেঠু? সব সব ওই পিশাচের কাজ। সে এসে ঢুকেছে আমাদের গায়ে, চুষে খেয়েছে চবনার রক্ত। কি সাংঘাতিক! হায় ঈশ্বর, আমাদের রক্ষা করো ঈশ্বর, আমাদের রক্ষা করো। বলতে বলতে টুকরে কেঁদে ফেললেন হরজ্যাঠা। পিশাচের কথা শুনেই মাথাটা গরম হয়ে উঠল রাতুলের। সে বেশ বিরক্তির সুরেই বলল, ওহো, কি তখন থেকে ভূত পিশাচের গল্প করছো? আরে বলছি না এর পেছনে কোনো ভূত নেই, কোনো একটা রহস্য নিশ্চয়ই আছে। এ কোনো মানুষের কাজ। রাতুলের এ কথার প্রতিক্রিয়া হরজ্যাঠার থেকে এলো না, এলো শোকে দুঃখে বিলাপ করতে থাকা ভানুর কাছ থেকে। রাতুলের এই কথা তার কানেও গেছে। সে পাগলের মতো ছুটে এসে খামচে ধরল রাতুলের জামার কলার। লালচে হয়ে আসা চোখ গোল গোল করে দাঁতে দাঁত খিচিয়ে সে পাগলের মতো বলে উঠল, এই মাস্টার, বেশি বকো না। আমরা সব বাজে বকি, তাই না? একা তুমি শুধু সব জানো, হ্যাঁ? আর একটা উল্টো পাল্টা কথা বললে মেরে লাশ ফেলে দেবো। একটা বাসে কথা বলবে না। আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। এই ছেড়ে দে, মারবো কে? কয়েকজন ছুটে এসে পেছন থেকে ছাড় ছাড় বলে টেনে ধরল ভানুকে। এদিকে বুড়ো হাড়ের হরজ্যাঠা চেপে ধরল রাতুল। রাতুল ভানুর খপ্পর থেকে নিজেকে বাঁচানোর মরিয়া চেষ্টা করল। অবশেষে সবাই মিলে টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে গেল ভানুকে। মাটিতে বসে পড়ে হাঁপাতে লাগলো রাতুল। এখানে কেউ তার কথা শুনবে না, বুঝবে না, মানবেও না তাকে। এতদিন ধরে দেখে পড়ে শিখে আসা সমস্ত জ্ঞান বিজ্ঞানের চর্চার কি তবে কোনোই দাম নেই? টেবিলের এপারে দাঁড়িয়ে এতদিন যেভাবে সে চেঁচিয়ে ছেলেদের পড়িয়ে এসেছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে চাঁদে প্রথম পা রেখেছেন নীল আর্মস্ট্রং, এসবের কি কোনোই দাম নেই? কিসের শিক্ষা তার, যদি না গাঁয়ের এই মানুষগুলোর মনের কুসংস্কারটাই না দূর করতে পারল? বাড়ির উঠোনে বসে যদি না গাঁয়ের এই মানুষগুলোর মনের কুসংস্কারটাই সে দূর করতে পারল? বাড়ির উঠোনে বসে আঁধারে ঢাকা আকাশের দিকে তাকিয়ে রাতুল এসব কথাই ভাবছিল। আজ সকালে তার সাথে যা হলো তা এখনো সে মেনে নিতে পারছে না। ভানু তার গলা চেপে ধরে এরকমভাবে শাসাবে? না, এ তো মেনে নেওয়া যায় না। এর জবাব তাকে দিতেই হবে। রাতুল মাস্টার প্রমাণ করবেই সে যা জানে যা করে সব ঠিক। মনের ভেতর প্রতিজ্ঞা দৃঢ় হয়ে ওঠে রাতুলের। নতুন উদ্যমে আবার কাজ করার জন্য উত্তেজনায় টকবক করে ফুটে উঠল সে। ভেতরে ভেতরে কিরকম যেন একটা অদ্ভুত পরিবর্তন হতে লাগলো তার।
গায়ের লোম রীতিমতো খাড়া হয়ে উঠেছে। রাতের আঁধারে তার চোখ যেন একবার দপ করে জ্বলে উঠল একটা চাপা প্রতিহিংসার আগুনে। মুখের দুপাশের সদন্ত যেন ছটফট করে উঠছে তার কার্যসিদ্ধির আশায়। কালো চাদরটা ভালো করে বুকের ওপর দিয়ে গায়ে চড়িয়ে নিল রাতুল। সাপের লেজে পা দিয়েছে ভানু, ছোবল তো তাকে খেতেই হবে। আরও একবার তাজা রক্তের লোভে লালায়িত হয়ে উঠল রাতুলের জিভ। কাল চতুর্দশীর শিকার ছিল নিরপরাধী ভানুর নিরপরাধী বোন স্বপ্না, আর আজ অমাবস্যা রাতকে রক্তাক্ত করে তার শিকার হবে নিরপরাধী স্বপ্নার অপরাধী দাদা ভানু। পৈশাচিক হাসি খেলে গেল রাতুলের মুখে। রাত হয়ে আসছে, এবার শিকারে বের হবে সব নিশাচর প্রাণীরা। কিচকিচ শব্দ করে দুটো বাদুড় ডানা মেলে উড়ে গেল বাতাসে, বোধহয় তাদের শিকারের সন্ধানে। তাদের সাথেই পা মিলিয়ে কালো চাদরে আপাদমস্তক ঢেকে অন্ধকারে নিজের শিকারকে খতম করতে বেরিয়ে পড়ল রাতুল মাস্টার। না, শিউলি গ্রামের রক্তচোষা। শেষ হলো পল্লব ঘোষের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প শিউলি গ্রামের রক্তচোষা। কমেন্ট সেকশনে যাওয়ার আগে আ বিগ শাউট আউট টু আওয়ার মেম্বার্স ফর সাপোর্টিং দিস ভিডিও। আপনারা যদি তালদিঘি এবং অন্যান্য গল্পের আপডেট সরাসরি পেতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দুটো ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। তাহলে চলে যাই আজকের আড্ডায়, দেখি কে কি বলছে। আজকেও কিন্তু একটা সত্যিকারের ঘটনা রয়েছে। কন্টাই পূর্ব মেদিনীপুর থেকে রয়েছে রাহুল রয়, বারুইপুর থেকে রয়েছে শঙ্কর, পেনসিলভেনিয়া ইউএসএ থেকে রয়েছে শারিয়ার হোসেন, মুম্বাই থেকে রয়েছে সোহান খান। পিয়ানো 8519 বলছে, রাজা প্যারিমোহন বলতে কলেজের কথা ভাবছিলাম। আসলে আমি গল্পে ওই নামটাই ব্যবহার করেছি। কলেজটা আমাদের বাড়ির খুব কাছে, এই কলেজটা উত্তরপাড়ার কলেজ। শেফালি দাস বলছে, আপনাদের চ্যানেলের গল্প জাস্ট অসাধারণ, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের আরও গল্প আসছে, এই মাসেও অনেকগুলো গল্প আসবে। এই মাসে আমরা একদম থিম বেসড গল্প করার চেষ্টা করছি এই সময়ের জন্য, এই সিজনের ওপর বেস করে শুনবেন, আশা করি ভালো লাগবে। বাংলাদেশ থেকে সাব্বির আহমেদ বলছে, দাদা আমি সাব্বির আহমেদ বাংলাদেশ থেকে। আমি তোমাদের নিয়মিত একজন শ্রোতা, তোমাদের গল্প প্রায় সবসময় শুনি। একটা কথা বলতে চাই, তোমাদের চ্যানেলে অনেক প্লেলিস্ট আর এপিসোড আছে, কিন্তু তোমাদের সবথেকে ভালো লাগে তালদিঘি। তাই আমি আশা করি তালদিঘিটা আরও অনেক বড় হোক। শুভকামনা রইল দাদা, এগিয়ে যাও। তালদিঘির আলাদা একটা প্লেলিস্ট তো আছেই, যেখানে তালদিঘির সব এপিসোডস পরপর আছে। আর তাছাড়াও তালদিঘির বিভিন্ন পার্ট নিয়ে, মানে এক একটা পর্ব নিয়ে, এক একটা ইনসিডেন্ট নিয়ে আলাদা আলাদা প্লেলিস্ট করা আছে, যেরকম শ্মশান পর্ব, সীতাহার পর্ব। এছাড়াও আমাদের একটা নতুন প্লেলিস্ট লঞ্চ করেছে পার্টিকুলারলি এই সিজনের জন্য, আর স্পেশালি তালদিঘি ফ্যান এবং গ্রাম বাংলার ভূতের গল্প লাভারদের জন্য। সেটা হচ্ছে ঝড় বৃষ্টির গল্প। আমাদের চ্যানেলে যত ঝড় বৃষ্টির প্রেক্ষাপটে গল্প হয়, যেগুলো স্পেশালি একটা ঝড় বাদলের রাতে শোনার জন্য একদম পারফেক্ট, সেই গল্পগুলো এক জায়গায় করা আছে। চটপট সেই প্লেলিস্টটাকে সেভ করে নেবে। সুইটি মি 969 বলছে, সত্যি হ্যারিসন রোডের গল্পে একটা পুরনো দিনের আমেজ থাকে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ আমাদের কোর প্রিন্সিপালটা এত সহজে এক্সপ্লেন করে দেওয়ার জন্য। আমি আবারও বলছি, আমরা এক্সট্রিম ওভার দ্য টপ বাড়াবাড়ি রকমের, মানে খুব গোরি কন্টেন্ট, যেটা শুনতে আনকমফোর্টেবল লাগবে, অস্বস্তিকর লাগবে, এরকম কন্টেন্ট আমরা না করারই চেষ্টা করি। কারণ সবাই শোনে, কমেন্ট সেকশন পড়ে বোঝা যায় এটা একটা ফ্যামিলি ফ্রেন্ডলি শো। আমাদের গল্প অত্যন্ত নর্মাল, ছিমছাম, সাধারণ, একটু নস্টালজিক, একটু ভয়, একটু আরাম করে শোনার গল্প। আর আমাদের অডিয়েন্সও দেখছি সেটাই পছন্দ করে। আমরাও এরকম গল্প করতে বেশি পছন্দ করি। অনামিকা 1073 বলছে, আমি কালনা পূর্ব বর্ধমান থেকে বলছি। এর আগে আমার কমেন্ট পড়েছিলেন, 108 শিব মন্দির দেখতে আসার জন্য বলেছিলাম, মনে পড়ে? হ্যাঁ মনে পড়ে, আমি বলেও ছিলাম তখন বোধহয় যে আমি গেছিলাম সেখানে।
যাই হোক, আমি একটা ঘটনা বলছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, কারণ আমি তখন জন্মাইনি। মায়ের কাছে শুনেছি, মায়ের দাদুর এক অভিজ্ঞতা এটা। বুঝতেই পারছেন, অনেক বছর আগের কথা। তো ঘটনাটি বলি। আমার মায়ের দাদু মানে আমার বড় বাবা হবে, তাই তো? মোস্ট প্রবলি রাইট, আপনার প্রপিতামহী হবে। যাই হোক, তিনি কোথায় যেন যাবেন কোনো এক আত্মীয়ের বাড়িতে। সে যুগে তো এত যানবাহন ছিল না, হেঁটে হেঁটে যাওয়াই হতো। তো সেদিন সন্ধ্যাবেলায় বাড়ি থেকে রওনা দেন। মাঝারি বয়স তখন, ভয় ডর নেই, তাই চললেন। তা কিছু দূর যাবার পর দেখলেন একজন তার কাছাকাছি হেঁটে চলেছে। রাস্তায় তেমন আলোর ব্যবস্থা ছিল না, তাই দেখাও সম্ভব হচ্ছিল না যে কে সে। তা তিনি হাঁটতে লাগলেন, আর কিছু দূর গিয়ে বুঝলেন যে একজন বুড়ি হেঁটে চলেছেন। অদ্ভুত ব্যাপার এই যে বুড়িটা কখনো আগে হাঁটছে তো কখনো পেছনে হাঁটছে। তো আমার মায়ের দাদু কি করলেন, ধূমপান করবেন বলে আগুন যেই জ্বালালেন তখনই বুড়িটা হঠাৎ করে অনেক দূরে চলে গেল। তো প্রথমে এই ব্যাপারটা অত গুরুত্ব দেননি তিনি। এরকম প্রায় 2-3 বার হওয়ার পর দেখলেন যখনই আগুন জ্বলছে, তিনি ইচ্ছা করেই ব্যাপারটা পরীক্ষা করছেন, ততবারই বুড়ির দূরত্ব বেড়ে যায়। তো এমন করে রাস্তা পার করে আত্মীয়ের বাড়িতে পৌঁছালেন। এবার বলুন তো ব্যাপারটা কি ছিল? এই ছিল আমার একটা জানা ঘটনা। আরও আছে সত্যিকারের ঘটনা, যদি এটা পাঠ করেন তাহলে উৎসাহ পাই। ধন্যবাদ। আর বলেছিলেন যে ডানকুনিতে থাকেন। ডানকুনির কোথায়? আমরা ডানকুনিতে থাকি না, তবে ডানকুনির খুবই কাছাকাছি, এই রিজিয়নটার মধ্যেই থাকি। এক্স্যাক্ট লোকেশনটা এখন রিভিল করছি না। তবে এই ইনসিডেন্টটা খুব সুন্দর লাগলো, একদম খাঁটি গ্রাম বাংলার একটা হরার ইনসিডেন্ট। আজকে আপনারা শুনলেন গ্রাম বাংলার ভূতের গল্প নয়, আজকে আপনারা শুনলেন গ্রাম বাংলার ভূতের গল্প নয়, গ্রাম বাংলার সত্যি ঘটনা। ফ্যান্টাস্টিক, খুব সুন্দর লাগলো আপনার এই ইনসিডেন্টটা। এর আগের পর্বেও ডানকুনির একটা ইনসিডেন্ট পড়েছিলাম, সেটাও খুব ভালো লেগেছিল। গেট রেডি উইথ উর্ভি 7113 বলছে, দাদা ভীষণ ভালো লেগেছে আজকের গল্পটা, রান্না করতে করতে শুনলাম। অপেক্ষায় থাকি আপনাদের প্রতিটা গল্পের, শুনতে তো হবেই আমাকে। আর শেষের দিকে এই আড্ডাটা ভীষণ ভালো লাগে। এই আড্ডাটা আমারও একটা ইন্টিগ্রাল পার্ট হয়ে গেছে এইটা করতে করতে। জাস্ট যেরকমভাবে সব কিছু আর কি আমাদের হয়, অ্যাক্সিডেন্টালি একদিন স্টার্ট করে ফেলেছিলাম, বাট আর থামতে পারছি না দেখছি নিজেরাই। একটা ফ্যান্টাস্টিক স্পাইন চিলিং ঘটনা শুনলাম আজ। এইখানে একটা জিনিস নোটিস করছেন যে আপনাদের সাথে সাথে আমিও কিন্তু এখানে বেসিক্যালি শ্রোতা, কারণ এই জিনিসটা কিন্তু আমিও প্রথমবার এই এখনই জানতে পারছি। সো এখানে আমাকে আপনাদেরই একটা পার্ট কনসিডার করতে হবে। আমিও এখানে অডিয়েন্স বেসিক্যালি, জাস্ট আমি পড়ছি আর শুনছিও অ্যাট দ্য সেম টাইম আপনাদের মতোই। আজকে বাউরিয়া থেকে কমেন্ট করেছে শুভঙ্কর মণ্ডল, বলছে আমার নাম শুভঙ্কর, আমি বাউরিয়াতে থাকি, আপনাদের গল্প খুব ভালো লাগে। আমি বাউরিয়া গ্লস্টার মিলে কাজ করি, এটা আমি বুঝলাম না ব্যাপারটা। যখন নাইট ডিউটি পরে তখন 8 ঘন্টা আপনাদের গল্পগুলো শুনতে শুনতে কাজ করি, কখন যে সময় কেটে সকাল হয়ে যায় বুঝতেই পারি না। ওয়াও, ফ্যান্টাস্টিক। রাত্রেবেলা হ্যারিসন রোডের গল্প একা একা শোনা ইজ আ ডিফারেন্ট চার্ম অলটুগেদার। এটা আমার কথা নয়, এটা আমি এত কমেন্টস পড়ি আপনাদের কথাতেই, আপনারা নিজেরাই জানেন। বাট থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো আমরা আড্ডাটাকে এখানে তাহলে র্যাপ আপ করি। দেখা হচ্ছে পরের পর্বে। টিল দেন কিপ লিসনিং টু 221B হ্যারিসন রোড।